আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপি রাজপ্রসাদে রাজনীতি করে না, জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর জানিয়ে দিব দেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচ্ছে, বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব কলাপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা, একদিনের খবরেই জনতার ঢল। এদিকে অস্বাভাবিক তারতম্য 3 পদের ভোটে, উপজেলা নির্বাচন বিশ্লেষণ তৃতীয় ধাপ। জানাবো ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘিরে বিতর্ক, ত্যাগী এবং পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্কিত এবং হাইব্রিড দিয়ে পকেট কমিটি করায় ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় শ্রমিকদের উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ। হঠাৎ করে শ্রমিক ঠেসে গেছে মালয়েশিয়ায়, দেশটিতে শ্রমিক নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এ ভিড় দেখা দিয়েছে বৃহস্পতিবার 30 মে সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিএনপি রাজপ্রসাদের রাজনীতি করে না বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা এদেশের জনগণের রাজনীতি করি, বিএনপি কখনো রাজপ্রসাদের রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার 30 মে ঢাকা মহানগর উত্তরে পল্লবদীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আগে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে হাহাকার। মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলে রাজপথে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মোহাম্মদ ইউসুফ শাহ আলম, এবিএম রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মাহবুবুল আলম মন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, শেরেবাংলা নগর থানা যুগ্ম আহ্বায়ক শাহজালাল শিকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগেও পরে 6 দিন মহাসড়কে ট্রাক, কনভার্ট ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের পর বড় ধরনের সড়ক দুর্ঘটনার কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে, বিষয়টি আমাকে বিবৃত করেছে। এজন্য সরাসরি দায়ী না হলেও মন্ত্রী হিসেবে আমাকে সমালোচনা মোকাবেলা করতে হবে। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, দেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবাই ঈদযাত্রার যানজট মুক্ত রাখতে ঢাকার পরিবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখতে বলা হয়েছে। ঈদের পরে নজরদারি কমে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়াতে হবে। তিনি বলেন, হেলপার যেন ড্রাইভার না হয় সেদিকে নজর দিতে হবে। হেলপার ড্রাইভার হলে তো দুর্ঘটনা হবে। যানজট বিষয়ে দুঃখ প্রকাশ করে বলে, 30 থেকে 40 মিনিটে কুমিল্লা থেকে ঢাকায় এসে হানিফ ফ্লাইওভারে 1.5-2 ঘন্টা বসে থাকতে হয়। গাড়ির চাপে স্থবির হয়ে থাকে হানিফ ফ্লাইওভার। নিচের দিকের কিছু কারণে এই সমস্যাটা। জাতীয় স্বার্থে এই সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে অনেক সাধারণ যাত্রীর কাছে টাকা থাকে না। জনগণের স্বার্থে বাস মালিকদের অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোরভাবে মনিটরিং করার অনুরোধ করছি। বিআরটিসি ও এই কাজটা করে। এবার বাড়তি মনোযোগ দিতে হবে পশুবাহী গাড়ি ও পশুহাট নিয়ে। তিনি আরও জানান, ঈদযাত্রায় বিশেষ করে সমস্যা দেখা দেয় গার্মেন্টস ছুটির দিনে। বিশেষত গাজীপুরের চন্দায় হাজারো মানুষ রাস্তায় হাঁটতে
বাড়তে থাকে। গাড়ি প্রয়োজনের তুলনায় কম থাকে, সেখানে বিআরটিসির গাড়িতে রাখতে হয়। শ্রমিকদের বাড়ি যাওয়ার একটা অস্থাবরতা থাকে, সেটা সামাল দিতে গিয়ে প্রয়োজনে গাড়ি সরবরাহ করতে হয়। মন্ত্রী বলেন, রঙের চেয়ে ফিটনেসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। জীর্ণশীর্ণ চেহারার কতগুলো গাড়ি প্রতিদিনই দেখি, তাকানো যায় না। দেশ এত এগিয়ে গেল, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল, পরিস্থিতি তেমন উন্নত হয়নি সড়ক এত পরিদর্শন করার পরও। কলাপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা, একদিনের খবরে জনতার ঢল। কথা ছিল দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থান নির্ধারণ হয় পটুয়াখালীর কলাপাড়ার মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠ, কিন্তু সেই ত্রাণ বিতরণের মাটি শেষ পর্যন্ত পরিণত হয় জনতা সমুদ্রে। মাত্র একদিন আগে পাওয়া খবরে বিপুল এই জনতার ঢলে অভিভূত হন খোদ প্রধানমন্ত্রী। জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি সেই কথা উল্লেখ করেন। তবে লাখো জনতার এই উপস্থিতির পরও অগণিত মানুষ কলাপাড়া থেকে ফিরেন ভাঙা মন নিয়ে। দেরি করে আসায় তার পৌঁছাতে পারেননি মুজিবকন্যা জনসভা স্থলে। নিরাপত্তা জনিত কারণে তাদের আটকে দেয়া হয় মোজাহার উদ্দিন বিশ্বাস এমপি কলেজ মাঠের পাশে খানিকটা আগে। ফলে এত কাছে এসেও জাতির পিতা কন্যাকে দেখতে না পারায় মন কষ্ট নিয়ে তাদের ফিরে যেতে হয়েছে। রোববার আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষত বিক্ষত উপকূল। ঝড়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। মঙ্গলবার সকালে ঘোষণা আসে, দুর্গত এলাকা দেখতে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় তিনি পটুয়াখালী যাবেন। দুপুরে একনেকের বৈঠক শেষে পটুয়াখালী সফর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন পটুয়াখালী 4 কলাপাড়া রাঙ্গাবলী আসনের সদস্য সংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান। আলোচনাকালে কলাপাড়া ত্রাণ বিতরণ উপলক্ষে জনসভা করার অনুমতি চান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চোখের দেখা দেখতে না পেয়ে হতাশা নিয়ে বলেন, 70 সাল থেকে শেখ সাহেবের নৌকায় ভোট দিয়ে আসছি, তাই শেখের মায়ের এক নজর দেখতে ছুটে এসেছিলাম, না দেখতে পেরে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। একই দুঃখ লতাচাপালি ইউনিয়নের তুলাতুলি গ্রামের দেলার হোসেন, চাকামইয়া ইউনিয়নের নিশাতবাড়ি থেকে আসা নাছিমা বেগম এবং তার মেয়ে মুনিয়ার মনে। দূরের গ্রাম থেকে এসেও প্রিয় নেত্রীকে দেখতে না পেরে ফিরে যেতে হয় তাদের। একইভাবে ফিরে গেছেন চাকাইমা বাসু হাওলাদার, কুয়াকাটার কাসিমখালী গ্রামের মালেক ফরাজি জব্বা সহ হাজার হাজার মানুষ। প্রসঙ্গত বৃহস্পতিবার বেলা 11:40 হেলিকপ্টারে কলাপাড়া এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা স্থলে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং সবার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার পর তিনি যান পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। সেখানে বরিশালের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বেলা 3টা নাগাদ তিনি ফিরে যান রাজধানী ঢাকায়। অস্বাভাবিক তারতম্য 3 পদের ভোটে উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটার উপস্থিতির হার 36.24% বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। আগে 2 ধাপে ইভিএমে উপস্থিত কম থাকলেও এবার বেড়েছে। চেয়ারম্যান পদে জয় পরাজয়ের ব্যবধান স্পষ্ট করেছে একতরফা নির্বাচন। আবার 3 পদে কাস্ট ভোট রয়েছে অস্বাভাবিক তারতম্য। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিন বুধবার 87 উপজেলা ভোট হয়। নির্বাচন বিশ্লেষকরা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচনের কারণেই কেন্দ্র ফাঁকা থাকছে। ইসির কর্তারা অবশ্য বলেছেন, কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব তাদের নয়। বুধবার ব্যালট পেপার 71 উপজেলা উপস্থিতির হার 35.72%। অন্যদিকে এবিএম এর 16 উপজেলা ভোট পড়েছে 38.79%। ইসির হিসেব অনুযায়ী এবার নির্বাচনে প্রথম ধাপে 139 উপজেলায় উপস্থিতির হার প্রায় 36%। তৃতীয় ধাপে 156 উপজেলায় ভোট পড়ে প্রায় 38%। উপজেলা ভোটে এবার কম ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। গতকাল ইসি সচিবালয়ের প্রকাশিত তালিকায় দেখা গেছে, তৃতীয় ধাপে সর্বোচ্চ ভোট পড়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 58.83%। এখানে জয়ী ও পরাজয়ী প্রার্থীর মধ্যে ভোটার ব্যবধান অন্য সব উপজেলার তুলনায় কম। বিজয়ী আক্তারুল ইসলাম পেয়েছেন 80,800, এর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজাউল হক বিপ্লবী পেয়েছেন 48,315 ভোট। 2,66,161 জনের মধ্যে ভোট দিয়েছিলেন 1,21,586 জন। কিন্তু 87 উপজেলার মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুর সদর। 6,19,645 জনের মধ্যে ভোট পড়েছে মাত্র 84,547টি। ভোটার হার মাত্র 13.64। এখানে 69,704 ভোট পেয়ে নির্বাচিত একেএম সালাউদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 6,397 ভোট। শফিউল আজিম জানান, তিনি সবসময় মুক্ত তথ্য প্রবাহ এবং স্বচ্ছতা বিশ্বাস করেন।
করেন। অবাধ তথ্য প্রবাহ গণমাধ্যমকে বরাবরই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে শফিউল বলেন, রাজনীতির ভিতরে সবার বসবাস, গণতন্ত্র, সরকার, রাজনৈতিক দল ও সবকিছু মিলিয়ে গণতন্ত্র, কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘিরে বিতর্ক। ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্ক ও হাইব্রিড দিয়ে পকেট কমিটি করায় ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতৃকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ত্যাগীদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়ার জন্য পুনর্মূল্যায়ন নির্দেশ দিলেও গা করেছেন না ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বুধবার 29 মে গভীর রাতে নগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের দীর্ঘ 1.5 বছর পর এ কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগতদের স্থান দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে প্রকাশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এমনকি অতীতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও অনেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। 2022 সালে 26 নভেম্বর মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হন শবনম জাহান শিলা। একই দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহেদা তারেক দীপ্তি ও সরকার সম্পাদক হাসিনা বীর চৌধুরী এবং দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তারের নাম ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার কালবেলাকে বলেন, প্রকাশিত কমিটি বাতিল ও পুনর্মূল্যায়নের সুযোগ নেই। কেন্দ্র যদি কলেবর বৃদ্ধি করে বলে তখন দেখা যাবে। আমরা তো কমিটি কেন্দ্রের অনুমতি নিয়েই দিয়েছি, এখন কেন কথা বলবে? নবীন প্রবীণ মিলিয়ে কমিটি করা হয়েছে আর কমিটি দলে এই জাতীয় অভিযোগ আসেই।